আমাদের প্রিয় শহর কলকাতার গঙ্গার বক্ষে কিন্তু একটা ছোট মন্দির আছে, জানো তো? এটা 300 বছরেরও পুরনো একটা মন্দির। আর আজকে তোমাদের এই মন্দিরের গল্পটা শোনাবো। মন্দিরটা দেখেই বুঝতে পারছো যে কতটা পুরনো, আর বট গাছের ঝুড়িগুলো কীভাবে নেমেছে। একটা রোমাঞ্চকর ব্যাপার এই মন্দিরটার কাছে আসলে তোমরা ফিল করতে পারবে। আর এই মন্দিরটা সম্পর্কে তোমাদের আজকে অনেক কিছু বলবো। আমি আজকে এসেছিলাম এই মন্দিরে পুজো দিতে। হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পরে ব্লগ পোস্ট করছি। আর সবাই কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। মানে অনেক দিন পরে বলতে অনেক দিন পরে আমি ব্লগ শেয়ার করছি। আর আজকে না একটু মন্দিরে যাব। আর কোন মন্দিরে যাব তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো। যাই হোক, আর আমার না মন বলো, সিচুয়েশান বলো, সব দিক থেকে খুব খারাপ সিচুয়েশান চলছে আমাদের পুরো ফ্যামিলিরই, যেটা বলতে পারো। তো এতটা খারাপ অবস্থা আছে না, কী করবো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমাকে একজন বলছিল যে বেড আর অপোজিটে, মানে বেড থেকে যেন আয়নাতে দেখা না যায়, মানে বেডটা। তো আমাকে অনেকেই বলেছিল, আমি কথাটা গুরুত্ব দিইনি, যে বেডটাকে রুমের একটু অফ সাইডে অন্যদিকে সরাতে। তো ফাইনালি এটা সরিয়েছি। আর আয়নাটা, মানে আগে ছিল বিছানা থেকে উঠলেই আয়না দেখা যেত, আর এখন একটু এই সাইডে করে নিয়েছি। মোটামুটি আজকে সারাদিনে রুমটা গোছাতে গিয়ে আমার 4টে বেজে গেছে। এখন বিকাল 4টে বাজে, খাওয়া দাওয়া করলাম আর এখন যাচ্ছি মন্দিরে। আর চলো কোন মন্দিরে যাচ্ছি তোমাদেরকে দেখা। যদিও আমি এই মন্দিরটাতে আগেও গেছি, আর আমার খুব ভালো লাগে যখন মানে একটু খারাপ সময় চলে যাই, ভগবান আমাকে ডেকে না, আর ওখানে গেলে একটু মনটা ভালোও হয়ে যায়। আর আমি রুমটা, আর এই হলো আমার বেড। আমি এই দিকটাতে আজকে সাজিয়েছি, আর এগুলো এলোমেলো আছে। যাই হোক, পরে একদিন গুছিয়ে তোমাদেরকে পুরো রুম টুর দেবো। আর আজকে আপাতত এতটুকু। আর আমি রেডি হয়েছি, কারণ দেখো আমার যেহেতু শর্ট হেয়ার, তার জন্য আমি ওনাটাকে এইভাবে নিয়েছি। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম, কিন্তু এখন প্রবলেম হচ্ছে আমি ছাতা নিতেই ভুলে গেছি। আর এই জুন মাসের দিনগুলো এমন তো, কখনো সকালে মেঘ করছে, কখনো রোদ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো রোদও হচ্ছে না, আবার বৃষ্টিও হচ্ছে না, কিন্তু ভীষণ গরম। আজকের মনে হচ্ছে আমি বৃষ্টির কবলে পড়বো। হালকা হালকা মেঘ দেখছি। যাই হোক, সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি, আর বাড়ি ফিরে ছাতা আনতে গেলাম না। আর তোমাদের সাথে রাত দুপুর পর্যন্ত বকবক করে, মানে লাইভে কথা বলার পরে দিনের বেলা যে এত ঘুম পায়, মনে হয় যেন আমি এই অটোর মধ্যে ঘুমিয়ে পড়তে পারলেই বাঁচি। আর এই দেখো, বৃষ্টির গল্প করতে করতেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। দেখা যাক ওখানে গিয়ে কী করবো, সেটা এখন টেনশানের হয়ে গেছে। আর কি ভালো লাগে না বৃষ্টি, এই সময় বৃষ্টিতে ভিজতে তো খুবই ভালো লাগে। কিন্তু যখন আমার স্নান করা হয়ে যায় তারপরেই বৃষ্টি আসে, আর না হলে বিকালে বৃষ্টি আসে। মানে আমি যে একটু ভিজবো, আমার এই সুপ্ত ইচ্ছাটা বৃষ্টি কখনোই চায় না যে পূরণ হোক। যাই হোক, আজ আর বৃষ্টিতে ভেজা হলো না, কারণ বৃষ্টি অনেক বিকালে এসেছে। তো চলেই আসলাম। 15-20 মিনিট মতো লেগেছে, হয়তো 15 মিনিট মতো লেগেছে আমার পৌঁছাতে। ও নদীরে একটি কথা শুধাই শুধু। তো যতক্ষণ গাড়িতে ছিলাম প্রচুর বৃষ্টি হয়েছে, আর গাড়ি থেকে নেমে এখন গঙ্গার ঘাটে চলে এসেছি, আর এখন দেখো পুরো বৃষ্টি কমে গেছে। কি অদ্ভুত। আর যাই বলো না কেন, গঙ্গার তীরে এসে না একটা আলাদাই শান্তি পাওয়া যায়, যেটা মানে আর অন্য কোথাও গেলে এরকম অনুভূতিটা পাওয়া যায় না। আর মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর যেভাবে বৃষ্টি হচ্ছিল টেনশনে পড়ে গেছিলাম যে একটুখানিও গঙ্গার ধারে এসে দাঁড়াতে পারবো তো। আর কারণ কি, ছাতা আনি নিয়েছি। মানে একবার মনে হচ্ছিল ছাতা নেবো, কিন্তু একবার বেরিয়ে গেছি, আবার ঘরে ঢুকবো পেছন ফিরে, তাই জন্য আর ঘরে ছাতাটা নিয়ে নিই, কিন্তু বৃষ্টিটা কমেই গেছে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? ও নদীরে
একুল ভেঙে ওকুল তুমি গড়ো, যার এই বোতলটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো এটাতে জল ভরে নিচ্ছি, কারণ এখানের বোতলগুলো না অনেক বেশি দাম। মানে ছোট ছোট জলের ড্রামগুলো যেগুলো মানে খালি কিনতে পাওয়া যায় 40 টাকা, 60 টাকা, 150 টাকা এরকম দাম। তার জন্য আমি বাড়ি থেকে জলের বোতল নিয়ে এসেছিলাম। মানে এটাতে যদিও ঠাকুর ঘরে গঙ্গা জল ছিল, তো সেটাই নিয়ে এসেছিলাম, আর এখান থেকে জল ভরে নিলাম। আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর। আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর। সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে এই যে মন্দিরটা তোমরা দেখলে, এটা গঙ্গার একদম ধারে ভূতনাথ মন্দির। আর এই মন্দিরটাতেই একমাত্র, মানে কলকাতার একমাত্র এই মন্দির যেখানে কিনা ভস্মারতি হয় মধ্যরাত্রে। আর এর পাশেই আছে নিমতলা মহাশ্মশান। আর আমি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে নিমতলা মহাশ্মশানের ভিডিওটা আছে খুব ভালো করে। আর এই মন্দির পেরিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট হেঁটে যেতে হবে, যেটা একদম ঐতিহ্যবাহী মন্দির। মোটা শিব বা মোটা মহাদেবের মন্দির নামে সবাই চেনে। তো কিছুক্ষণ হাঁটার পরে আমি মন্দিরটাতে চলে এসেছি। আর যেহেতু একটু বিকালের দিকে এসেছিলাম, তাই এখানে অনেক ভিড় কম ছিল, কিন্তু সন্ধ্যে যত হবে তত প্রচুর ভক্তদের ভিড় হয়। আর এখানে না পুরো শ্রাবণ মাস থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত প্রচুর মানুষ আসেন, এবং প্রত্যেক দিন নানা রকমভাবে পূজা প্রক্রিয়া চলতে থাকে। তো এই রাস্তাগুলোতে তখন পা দেওয়াই যায় না, মানে এত ভিড় ঠাসা থাকে। আর আমি এখানে অনেক দিন আগে একবার এসেছিলাম, প্রায় বছর 2-3 হয়ে গেছে। একবার এসে এত ভিড় ছিল যে আমি ভালো করে দেখতে পাইনি। আর আজকের এসে একদম ভালো করে মন্দিরের চারপাশটা নিজেও ঘুরে দেখছি, আর তোমাদেরকেও ঘুরে মানে দেখার সুযোগ করে দিচ্ছি। দেখো গাছটা এত পুরানো, গাছটা ঝুড়ি নেমে কেমন মানে শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই ঝুড়িগুলোতে যার মনস্কামনা, মানুষ এখানে এভাবে মনস্কামনা দিয়ে সুতো বেঁধে গেছে, কাপড় বেঁধে গেছে। কেমন একটা রোমাঞ্চকর ব্যাপার লাগছিল। এখানে পাশের বাড়িগুলোও দেখে বোঝা যাচ্ছিল অনেক পুরনো সব বাড়ি আছে। আর মন্দিরটার সামনে দেখো এখানে একটা ছোট পাথর আছে, আর যাই হোক আমি এটার নাম জানি না। আর এখানে নান্দিজির মূর্তি আছে। মন্দিরের ইটগুলো, প্রত্যেকটা ইট যেন একটা একটা গল্প বলছে। কী যে মানে রোমাঞ্চকর ব্যাপার লাগছে, সেটা এখানে সামনে দাঁড়িয়ে ফিল করা যাবে। আর অনেক লোকজন থাকলে হয়তো এই ফিলটা হবে না, একদম পুরো ফাঁকা থাকবে। ওই সময় তোমরা পারলে মন্দিরটাতে এসো, তাহলে এই অনুভবটা করতে পারবে তোমরা। যে কোনো বিধাননগর স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে ভূতনাথ বলে তোমরা গাড়ি পেয়ে যাবে। কখনো যদি সুযোগ হয় তো এই মন্দিরের সামনে এসে একটু দাঁড়িয়েও কী যে ভালো লাগবে। আর এই মন্দিরের ভেতরটা আমি যখন আসি তখন অভিষেক করা হচ্ছিল, আর অভিষেক করে খুব সুন্দরভাবে শৃঙ্গার করছিল। প্রথমটাতে আমি বুঝতে পারিনি, ভাবছিলাম যে আজকের হয়তো কাজ হচ্ছে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করার, কিন্তু না, এভাবে সিঁড়ি নিয়ে ওনারা মন্দিরটা মানে ভোলেনাথের অভিষেক করাচ্ছিলেন। আর তারপরেই শৃঙ্গার হচ্ছিল। আর তোমাদেরকে শৃঙ্গারটা অবশ্যই দেখাবো, মন্দিরটা আর একবার তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর এই মন্দিরে যে কাহিনীটা আমি বলবো বলেছিলাম, এই মন্দিরটা না প্রায় অনেক বছর আগে একদিন হঠাৎ রাত্রিবেলা দেখা যায় যে মন্দিরের দরজা খোলা, আর মন্দিরে শিবলিঙ্গ ছিল না। তো সেটাকে আবার গঙ্গাতে পাওয়া যায়, এবং সেখান থেকে এনে আবার পুনর্প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকেই দেখো এই মন্দিরের এই পাশে দেখছো শিকল দিয়ে ঘেরা, মানে ভোলেনাথকে শিকল দিয়ে এভাবে আবদ্ধ করে রাখা হয়েছে যাতে তিনি আর মন্দির থেকে বেরোতে না পারেন। মানে এটাই ছিল এখানকার গল্প। আর মানে তিনি খুবই জাগ্রত বলেই এখানে বিশ্বাস করা হয়। আর সুন্দর করে শৃঙ্গার করিয়েছে, এবং এখানে ঠাকুরমশাই এইভাবে সাজাচ্ছে। প্রত্যেক দিন এনাকে এইভাবে অভিষেক করে শৃঙ্গার করে
সাজানো হয় আর প্রচুর ভক্তদের ঢল নামে। আজকের কিন্তু ভিডিওটা এতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো দেখা হবে আবার পরে কখনো কোনো ভিডিও নিয়ে। আর এখান থেকে আমি বাড়ি ফিরে যাচ্ছি, জানো তো, মানে এই মন্দিরে থেকে বাড়ি ফিরতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে মন্দিরে আমি কিছু একটা ফেলে যাচ্ছি, কেন জানি না, মানে ইচ্ছেই করছে না, কিন্তু কিছু আর করার নেই, বাড়ি তো আমাকে ফিরতেই হবে। যাই হোক, এখানে কিন্তু একটা ফেমাস খাবার আছে, মানে কিছু কিছু স্ট্রিট ফুড আছে যেগুলো ভীষণ ফেমাস। আর সেই ফেমাস খাবারের মধ্যে আমি আজকে খাবো কচুরি, কারণ অনেক ঘোরাঘুরি হাঁটাহাঁটি করার পরে খিদে পেয়ে গেছে। তোমরা কখনো আসলে কিন্তু এখানে কচুরিটা অবশ্যই ট্রাই করো। আর সবাই অনেক ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, কারণ অনেক দিন পরে ব্লগ পোস্ট করলাম গাইস। যাই হোক, সবাইকে টাটা, আর দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।